যমুনা অভিমুখে জামাত সহ ৮ দলের পদযাত্রা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচির ঘোষণা। সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি, বলেছেন নেতারা। চূড়ান্ত গণতন্ত্র চর্চার জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য, মন্তব্য তারেক রহমানের। বাংলাদেশে নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা আছে, আইআরআইয়ের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ। রাজনৈতিক দলের প্রার্থী বাছে স্বচ্ছতার অভাব। চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ আহতের ঘটনায় এখনো মামলা হয়নি। রাউজানে বিএনপির 5 নেতাকর্মী গুলিবিদ্ধ, অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দিয়েছে জামাত ইসলামী। একই সাথে নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে দলটি। উপদেষ্টা আদিলুর রহমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে নয়াপল্টনের সমাবেশে জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদে যা দেওয়া হয়েছে তা হুবহু অন্তর্ভুক্ত করতে হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের সময় ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আর রক্ত দিতে হবে না, কিন্তু আবারও রাজপথে নামতে হয়েছে তাদের। প্রয়োজনে আবারও রক্ত দিয়ে হলেও জুলাই অর্জনকে ব্যর্থ হতে দেবে না। জুলাই সনদ সেইটাই মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। সোজা আঙ্গুলে যদি না উঠে বাঁকা করব। দর্শক, মৎস্য ভবনে রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। পদযাত্রাকে কেন্দ্র করে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিব। মুহিব, পদযাত্রা কর্মসূচিতে এখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কি বলছেন? মাহমুদ, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি পৌঁছে দিয়েছেন 8টি সমমনা দল, এবং তারপরে এখানে বক্তব্য রেখেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি যেটি বলেছেন যে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি 11ই নভেম্বর চলো চলো ঢাকা চলো, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাতীয় নির্বাচনের আগেই এই জুলাই সনদকে কেন্দ্র করে গণভোটের আয়োজনের দাবিতে তাদের এই আন্দোলন, এবং সেটি যদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা না হয় এবং এই ব্যাপারে যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে তারা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, এটি তারা জানিয়েছেন। এবং আপনি ইতিমধ্যেই জেনেছেন, শুধু জামাত ইসলামী নয়, এখানে ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মী আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করেছে। আমরা সকালে 11টায় শুরু হওয়া পল্টন ময়দান থেকে শুরু হওয়া সেই গণমিছিল প্রেস ক্লাব প্রদক্ষিণ করে, অর্থাৎ মৎস্য ভবনের সামনে হয়ে সেই মিছিলটি পৌঁছায় কাকরাইল পর্যন্ত। তারপরে সেখানে পুলিশ আটকে দেয়। পুলিশ আটকে দেওয়ার পর মূলত সেখান থেকে 8টি দলের 8 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলে যান, এবং সেই প্রতিনিধিরা যখন সেই স্মারকলিপি দিতে গিয়েছিলেন তখন তারা সরাসরি প্রধান উপদেষ্টার কাছেই দিতে চেয়েছিলেন। এবং যেটি আমরা শুনেছি যে প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে থাকার কারণে তিনি সরাসরি সেটি গ্রহণ করতে পারেননি, তবে একজন উপদেষ্টা আদিলুর রহমানের মাধ্যমে সেই স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে। সেই স্মারকলিপিতে 5টি দফা দাবি রয়েছে। সেই 5 দফা দাবি, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের উপর গণভোট, সেটি অনুষ্ঠানের জন্য তারা কিন্তু বলছেন যে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে তারা সেই আঙ্গুল বাঁকা করবেন, অর্থাৎ আরো তীব্র আন্দোলন করে তারা এই দাবি আদায় করেই ছাড়বেন। তো এই ছিল আমার কাছে মৎস্য ভবন এলাকায় যে এই 8টি সমমনা দলের স্মারকলিপি প্রদানের পর যে ব্রিফিং, সেই ব্রিফিং এর সর্বশেষ তথ্য। মাহমুদ। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৎস্য ভবন থেকে রাজনৈতিক দলের পদযাত্রা সম্পর্কে জানাচ্ছিলেন মুহিবুল্লাহ মুহিব। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, নির্বাচনকে পিছিয়ে দেয়া বা ব্যাহত করার চেষ্টা চলছে। নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহতের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে বিএনপি সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন,
তারেক রহমান কোনো পারিবারিক প্রোডাক্ট না, তিনি এ মাটির সন্তান। বিএনপি থেকে ভুক্তভোগী আর কোনো দল নেই, সকল কিছুর বিচার চায় বিএনপি। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে, বিএনপিও সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। পিআর লাগবে বলে কেউ কেউ ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে এমন পররাষ্ট্র নীতি চায় বিএনপি। এটা তারেক রহমানের চিন্তা। যে সংস্কারের জন্য সবাই উঠে পড়ে লেগেছে, সেটা বেগম জিয়া ভিশন 2030-এর মাধ্যমে প্রথমে দেন, পরে তারেক রহমান 27 দফা রূপরেখা দেন। শেখ হাসিনা পরবর্তী দেশ কেমন হবে তার উপর ভিত্তি করে শরিকদের সাথে মিলেই 31 দফা দেওয়া হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 5 অগস্ট ছাত্র জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী সহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, 1975 সালের 7 নভেম্বর দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। দেশের সেই চরম সংকটকালে দায়িত্ব নেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তিনি শাহাদাত বরণ করলেও তার আদর্শে বলিয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ। আবারও চক্রান্তের গোপন পথে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় 16 বছর গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্র ক্ষমতাকে হাতের মুঠোর মধ্যে ধরে রাখে। এদের নতজানু নীতির কারণেই দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল। আওয়ামী ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতাকর্মীদের বিভৎস নির্মমতায় দমন করেছে। আয়নাঘর, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা সহ দুর্নীতি ও অপশাসনের এক ভয়াল রাজত্ব কায়েম করেছিল। 7 নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে বলেও জানান তিনি। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু করতে 8টি সুপারিশ করেছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IRI। নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা করছে সংস্থাটি। বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি মূল্যায়ন করে IRI নির্বাচন কমিশন, সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং অন্যান্য নির্বাচনী স্টেক হোল্ডারদের জন্য এসব সুপারিশ দিয়েছে। এই সুপারিশগুলো নির্বাচনের আগে এবং পরে কার্যকর করা হলে বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে জুলাই চার্টারের বাস্তবায়ন চূড়ান্ত করা, নাগরিক শিক্ষাকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক সংস্কার সমর্থন করা, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ উৎসাহিত করা, প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ করা, নিরাপত্তা পরিকল্পনায় সমন্বয় বৃদ্ধি, নাগরিক নির্বাচনী পর্যবেক্ষণের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্বাচনের সময় স্বাধীন ও বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশ প্রচার করা। অস্থায়ী সরকার এবং নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করে জুলাই চার্টারের গণভোট পরিচালনার জন্য একটি সুস্পষ্ট এবং বৈধ কাঠামো স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ, নিয়মিত এবং পক্ষপাত ও জোরপূর্বক প্রভাবমুক্ত রাখতে হবে। নির্বাচন কমিশনকে সশস্ত্র বাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা, স্থানীয় উত্তেজনা কমাতে এবং নির্বাচনের সময় সহিংসতা প্রতিরোধ করতে উদ্যোগ নিতেও সুপারিশ করা হয়েছে। চট্টগ্রাম 8 আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলি করে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। কিলিং মিশনে জড়িতদের শনাক্তে আলামত পাওয়া গেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। এ ঘটনার প্রতিবাদে আজ বিকেল 3টায় বিক্ষোভ মিছিল করার কথা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে বিএনপির নেতারা। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ময়না তদন্তের পর নিহতের লাশ হস্তান্তর করা হবে, এরপর মামলা করবেন নিহতের পরিবার। অভিযান চলছে বলে জানান তিনি। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বুধবার সন্ধ্যায় মহানগরীর চালিতাতলী এলাকায় চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর সাথে প্রচারণায় অংশ নেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলা। এরশাদুল্লাহর গণসংযোগে সরোয়ার হোসেন বাবলাকে গুলি করা হয়, ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই সময় প্রার্থী এরশাদুল্লাহ সহ 2 জন গুলিবিদ্ধ হন। বর্তমানে এরশাদুল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশ জানায়, সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যা সহ 15টি মামলা রয়েছে।
এদিকে আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে উপজেলা শ্রমিক দল ও সহযোগী সংগঠনের 4 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমন, বাগওয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগওয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী ও সহসভাপতি রবিউল হোসেন রুবেল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘটনাস্থলে গিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে 4 জন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। রাউজান উপজেলায় গত 1 বছরে গুলিতে অন্তত 14 জন নিহত হয়েছেন। চট্টগ্রাম 8 আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে এরশাদুল্লাহ সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিলেন না, তবে একটি গুলির আঘাতে তিনি আহত হয়েছেন। সরকার তার দ্রুত সুস্থতা কামনা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা কিংবা ভয় ভীতির কোনো স্থান নেই। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া রায় পরিবর্তন করা না হলে গণতন্ত্র আর কখনোই আলোর মুখ দেখতে পারবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর 9ম দিনের শুনানিতে কথা বলেন তিনি। এদিন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, ৫৫ সংশোধনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটি রাজনৈতিক অসৎ উদ্দেশ্য থেকে করা একটি সংশোধনী। পরে মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত। এর আগে 27 অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন ওই কারণ যে অযৌক্তিক, ওই কারণ যে পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না, সেটার প্রমাণ। আন্তর্জাতিক প্রসঙ্গ। উন্নতি চাইলে সহযোগিতা লাগলে ওয়াশিংটনে বসা সরকারের প্রতি সম্মান দেখাতে নবনির্বাচিত নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানিকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রাম্পের সাথে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন মামদানি। ফক্স নিউজের ব্রেট বেয়ারকে দেয়া সাক্ষাৎকারে মামদানির উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ওয়াশিংটনে দেশ পরিচালনার দায়িত্বে থাকা সরকারের প্রতি আরেকটু সম্মান দেখানো উচিত। ট্রাম্পের দাবি, তা না করলে মামদানি সাফল্যের সুযোগ হাতছাড়া করবেন। মামদানিকে উগ্র, উত্তেজক, কড়া ভাষা বর্জনের পরামর্শ দিয়েছেন ট্রাম্প। মিয়ামিতে আলাদা জনসভায় ট্রাম্প দাবি করেছেন, মামদানিকে নির্বাচিত করায় সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নিউ ইয়র্কবাসীর জীবনমানের উন্নয়নে নিত্যপণ্যের দাম সহনীয় করে উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিতের জন্য ট্রাম্পের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন মামদানি। বলেছেন, ট্রাম্পের সাথে বৈঠক আর যৌথ উদ্যোগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালাবেন। আগামী বছরের 1 জানুয়ারি শপথ নেবেন মামদানি। এরই মধ্যে নিজের প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন। সম্ভাব্য গুরুত্বপূর্ণ পদে বাণিজ্য কমিশনের সাবেক চেয়ারম্যান লিনা খান সহ 5 নারীর নাম ঘোষণা করেছেন তিনি। টাইফুন কালমায়েগের তাণ্ডবে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে যাওয়া আর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি হয়েছে ফিলিপাইনে। আরও শক্তিশালী আকার নেয়া কালমায়েগি আগামীকাল ভিয়েতনামে আঘাত হানতে পারে। ফিলিপাইনে ব্যাপক তাণ্ডব চালিয়ে ভিয়েতনামের দিকে মোড় নেয়ার পরদিন বুধবার দিনের আলোতে মারাত্মক ক্ষত চিহ্নগুলো ফুটে ওঠে। 8টি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সবচেয়ে নাজুক অবস্থা চেবু প্রদেশের। শত শত বাড়িঘর প্রায় মাটির সাথে মিশে যাওয়ায় নিরাপদ আশ্রয় থেকে ফিরে অবশিষ্ট আর কিছুই পাননি স্থানীয় অধিবাসীরা। মাত্র 10 থেকে 12 ঘন্টার মধ্যে উদ্ধার করা লাশের সংখ্যা দ্বিগুণ হয়ে 100 ছাড়িয়ে যায়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কমপক্ষে 114টি লাশ উদ্ধার করা হয়েছে। খোঁজ নেই আরো শতাধিক মানুষের। এমন পরিস্থিতিতে আরেকটি সুপার টাইফুন 1 এর তাণ্ডবের আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর নজরদারি করা মার্কিন সংস্থা জানিয়েছে, ভিয়েতনামের দিকে সরে যাওয়া টাইফুন কালমা এগিয়ে আরও শক্তি সঞ্চার করে ক্যাটাগরি 4-এ উঠেছে। এটি স্থানীয় সময় শুক্রবার সকালে আঘাত হানতে পারে। এর প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। যমুনা অভিমুখে জামাত সহ 8 দলের পদযাত্রা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচির ঘোষণা। সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি, বলেছেন নেতারা। চূড়ান্ত গণতন্ত্র চর্চার জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য, মন্তব্য তারেক রহমানের। বাংলাদেশে নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা আছে, আইআরআইয়ের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ। রাজনৈতিক দলের প্রার্থী বাছে স্বচ্ছতার অভাব। চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ আহতের ঘটনায় এখনো মামলা হয়নি। রাউজানে বিএনপির 5 নেতাকর্মী গুলিবিদ্ধ, অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnnews। ধন্যবাদ।